আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং সামরিক নীতি সম্পর্কে একটা বিখ্যাত উক্তি করেছিলেন। যুক্তরাষ্ট্রের শত্রু হওয়া বিপজ্জনক, তবে যুক্তরাষ্ট্রের বন্ধু হওয়া মারাত্মক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করে ইসরায়েল ব্যতীত বাকি কোনো রাষ্ট্রই তেমন কোনো বড় কিছু পেয়েছে তার নজির খুব কম। তারা কিন্তু ক্ষতিগ্রস্তই হয়েছেন। এইবার পাকিস্তান হল তার অন্যতম বড় শিকার। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, বারবার পাকিস্তানের জেনারেল এবং প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে বৈঠক, এই সকল কিছুই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ছিল না। মূলত ছিল ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল, যাতে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছরের নিরাপত্তা চুক্তি করে, রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্রের যে পলিসি রয়েছে সেই পলিসি বাস্তবায়ন করে। এই জন্য পাকিস্তানকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার এই কৌশলে যুক্তরাষ্ট্র ১০০% সফল। গত কয়েক বছর ধরে যেই সামরিক চুক্তি ঝুলেছিল, অবশেষে এই পাকিস্তানকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের কারণে মাত্র কিছুদিন পূর্বেই যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী যে প্রতিরক্ষা চুক্তি সেটা স্বাক্ষরিত হয়ে গেছে এবং তার অধীনে ভারত বিপুল পরিমাণের অস্ত্র এবং তাদের ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। আর যুক্তরাষ্ট্রের এখন পূর্ণাঙ্গ মনোযোগ হল ভারতের দিকে। দিনমাত্র কিছুদিন পূর্বেও মিশরের ভেতর এই কথিত গাজা উপত্যকার যুদ্ধবিরতির সম্মেলনে যেইভাবে শাহবাজ শরীফ ট্রাম্পের প্রশংসা করেছিলেন, তার সকল কিছুই কিন্তু এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কেন তিনি এগুলো করেছিলেন। তাদের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল ভারতকে সামরিক কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘিরে, সেটা কিন্তু নস্যাৎ হয়ে গেছে। পাকিস্তানের সবথেকে বড় যে আশা ছিল তাদের বেলুচিস্তানের আশেপাশে $৬ ট্রিলিয়ন সমমূল্যের যে রেয়ার আর্থ এলিমেন্ট বা প্রাকৃতিক সম্পদ রয়েছে তা উত্তোলন করা, যেখানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল $৫০০ মিলিয়ন তারা বিনিয়োগ করবে। পাকিস্তানের অর্থনৈতিক উত্তোলনের বড় স্বপ্ন ছিল এটি, যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি বিলিয়ন বিলিয়ন ডলার এই কথিতভাবে যে বিপুল পরিমাণের ৬ ট্রিলিয়ন সমমূল্যের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তা উত্তোলন করে, তাদের ভাগ্য হয়তো পরিবর্তন হয়ে যাবে। তবে ভারতের সঙ্গে নিরাপত্তা চুক্তি হওয়ার পরই যুক্তরাষ্ট্র এখন পুরোপুরিভাবে পল্টি নিয়েছে। এখন কিন্তু পাকিস্তানে সেই বিনিয়োগের বিষয়ে তারা আর কোনো আগ্রহী নয়। এবং কেন যুক্তরাষ্ট্র নিজে প্রতিশ্রুতি দিয়ে এখন পাকিস্তান থেকে নিজে সরে যাচ্ছে? এখন $৫০০ মিলিয়ন প্রাথমিক বিনিয়োগ তারা করবে না, এই বিষয়ে তারা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ইস্যুটিকে কেন্দ্র করে জাপানের যে বিখ্যাত সংবাদ মাধ্যম রয়েছে ইউরেশিয়ান টাইমস, তারা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে। আপনারা চাইলে সেখান থেকে প্রতিবেদনটি দেখে নিতে পারেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো দেশের ভেতর প্রাকৃতিক সম্পদ মজুদ থাকা এর মানে এটা নয় সেটা উত্তোলনযোগ্যভাবে লাভজনক হবে। একটি দেশের ভেতর প্রাথমিক অনুমান নির্ভর যদি কোনো প্রাকৃতিক সম্পদ থাকে, বিশেষ করে রেয়ার আর্থ এলিমেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান, তাহলে দেখতে হয় সেটা মাটির কত নিচে রয়েছে, সেটা উত্তোলনযোগ্য কতটুকু বা এর গুণগত মান কি। কারণ যদি গুণগত মান এবং উত্তোলনযোগ্য ব্যবহারিকভাবে লাভবান না হওয়া যায়, তাহলে সেখানে কেউ বিনিয়োগ করে না। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে প্রায় ৬.৯ মিলিয়ন মেট্রিক টন বিরল পৃথিবীর উপাদান বা রেয়ার আর্থ এলিমেন্ট মজুদ রয়েছে, যা বিশ্বের আনুমানিক মোট ১৩০ মিলিয়ন মেট্রিক টন যে রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে তার প্রায় ৫.৩%। তারপরও ভারতের এই ৬.৯ মিলিয়ন মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্ট কোনোভাবেই উত্তোলনযোগ্য নয়। এর বেশিরভাগই উত্তোলনযোগ্য নয়, কারণ বাণিজ্যিকভাবে এগুলো লাভবান করবে না। এত কম, নিম্নমানের এবং এত গভীরে রয়েছে, এগুলো উত্তোলন করতেই খরচ বেশি। পাকিস্তানের ভেতর যে $৬ ট্রিলিয়ন সমমূল্যের কথিত এই রেয়ার আর্থের কথা বলা হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাকিস্তানের বেলুচিস্তানের ভেতর, যার বেশিরভাগ এলাকায় সংঘাতপূর্ণ। বিশেষ করে বর্তমানে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা চলছে এবং পাকিস্তানের অভ্যন্তরীণ গ্রুপগুলো সেখানে অত্যন্ত সক্রিয়। সেখানে বিনিয়োগ করে উত্তোলনযোগ্য কারখানা স্থাপন করার কোনো ধরনের সুযোগ নেই। যদি এমনটা যুক্তরাষ্ট্র করতে পারত, তাহলে আফগানিস্তানে অনেক আগেই করত। ২০ বছর তারা রাজত্ব করেছে আফগানিস্তানের ভেতর এবং পাকিস্তান থেকেও কয়েক গুণ বেশি এই ধরনের যে সম্পদ সেটাই আফগানিস্তানে ছিল। তবে ঝুঁকিপূর্ণ জায়গায় এই ধরনের বড় মাইনিং সেটআপ তৈরি করা যায় না, আর এর জন্যই কিন্তু আফগানিস্তান থেকে কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বহুবার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র সফল হয়নি। এখন আফগানিস্তানে এত বড় সুযোগ থাকতেই যেখানে সফল হয়নি, সেখানে পাকিস্তানের ভেতর কেন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ঝুঁকি নেবে, যেখানে এর থেকে ভালো অপশন তাদের আছে?
চীনের যে রেয়ার আর্থ এলিমেন্টের সাপ্লাই চেন রয়েছে তা ভেঙে ফেলতে চায় যুক্তরাষ্ট্র, যার অধীনেই কিন্তু পাকিস্তানের সঙ্গে চুক্তি করা হয়েছিল। পাকিস্তান আশাবাদী ছিল, তবে পাকিস্তান ভুলে গেছে যে এই ধরনের আরও ৮টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এর পূর্বেই চুক্তি করেছে। ইউক্রেনের সঙ্গে করেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে করেছে এবং আরও কয়েকটি দেশের সঙ্গে করেছে। এবং তাদের এখন টার্গেট হল ভেনেজুয়েলা, যেখানেও বিপুল পরিমাণের এই ধরনের সম্পদ লাভজনক অবস্থায় রয়েছে। সুতরাং পাকিস্তান এই প্রথম সারির প্রতিযোগিতায় প্রথমেই ডিসকোয়ালিফাই। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশ এই যুক্তরাষ্ট্রের কাছে আগ্রহের ১ নম্বরে রয়েছে। দেখুন, অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া একটি বিরল রেয়ার আর্থ এলিমেন্ট চুক্তি স্বাক্ষর করে, যেখানে প্রথম প্রকল্পে $2 বিলিয়ন যুক্তরাষ্ট্র বিনিয়োগের প্রস্তাবের সাথে সাথেই বিনিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে এবং চূড়ান্ত বিনিয়োগের পরিমাণ হবে $53 বিলিয়ন মার্কিন ডলার। দেখুন, ২০২৪ সালে অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষদানী বিরল পৃথিবীর যে রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে তার অনুসন্ধান কার্যক্রমে একেবারে শীর্ষস্থানে ছিল। $64 মিলিয়ন অলরেডি তারা শুধুমাত্র এই ধরনের খোঁজ করার জন্যই খরচ করে ফেলেছে, যা ব্রাজিলের মতো যে দেশ রয়েছে তার থেকে ৫ গুণ বেশি। এবং অস্ট্রেলিয়ায় বর্তমানে প্রায় ৯০টি সক্রিয় বিরল যে রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে তার বিভিন্ন স্থাপনা এবং খনি রয়েছে, যেগুলো অর্থনৈতিকভাবে লাভজনক এবং অস্ট্রেলিয়ার এই রেয়ার আর্থ এলিমেন্ট গুণগত মানের দিক থেকেও বিশ্বশ্রেষ্ঠ, যার জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রধান যে লক্ষ্য এবং টার্গেট হল অস্ট্রেলিয়া। বাণিজ্যিকভাবে এবং কৌশলগতভাবেও অস্ট্রেলিয়ায় বিনিয়োগ করা যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ। অস্ট্রেলিয়া অত্যন্ত সেফ কান্ট্রি, সেখানে কোনো ধরনের ঝামেলা নেই, হামলার হুমকি নেই, যার জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। পাকিস্তানের ইস্যুকে কেন্দ্র করে তাদের তেমন আগ্রহ নেই, তারা সরাসরি নাকচ করে দিয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিকেই যুক্তরাষ্ট্র সরকার সরাসরি বাধ্য করতে পারে না, আবার যুক্তরাষ্ট্র সরাসরি বিনিয়োগও করে না। তারা তাদের কৌশলের মাধ্যমে কোম্পানিগুলোকে উৎসাহিত করে বিনিয়োগ করে। যেখানে যুক্তরাষ্ট্র এখন নিজেই পাকিস্তানের ভেতর অলাভজনক এই খনিতে কোনো ধরনের বিনিয়োগ করতে চায় না, যেখানে সিপ্যাকের অধীনে গোয়াদর বন্দরে চীনের মতো শক্তিশালী দেশের বড় অবস্থান রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র তার এই নতুন করে বিনিয়োগ এবং এই সকল ধরনের যে প্রোগ্রাম সেটাকে ঝুঁকিপূর্ণ মনে করে, যার জন্য পাকিস্তান থেকে এই সকল কিছু তারা সরিয়ে নিয়েছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে সামরিকভাবে পাকিস্তানকে কিছু কিছু সহযোগিতা তারা করতে পারে, যেমন F-16 যুদ্ধবিমান আপগ্রেড বা কিছু কিছু অনুদান তারা দিতে পারে। এর বাইরে তারা তেমন কোনো কিছু করবে না। এখন প্রশ্ন হল যে এই যে যুক্তরাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করার জন্য পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করল, আবার ভারতকে পরমাণু বোমা হামলার হুমকি দিল, চূড়ান্তভাবে এই যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান কি পেল বা কি পাবে? তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।